বিশ্বনাথের ঊর্ধ্বের দিকে চেয়ারে বসে রয়েছেন মিস্টার রায়। অনেকক্ষণ ধরে এইভাবে গম্ভীর মুখে বসে থাকার পর এবার মিস্টার রায় বললেন, দেখুন বিশ্বনাথবাবু, আপনি যদি একবার ঘটনাস্থলে গিয়ে ব্যাপারটা দেখেন তাহলে খুবই ভালো হয়। আসলে আমি বুঝতে পারছি আপনি ব্যস্ত রয়েছেন, কিন্তু এই মুহূর্তে ব্যাপারটা না দেখলে পরে যদি আবার ওপর মহল থেকে... মিস্টার রায়, আপনি হয়তো ভুলে যাচ্ছেন, যে কেসটা আমি এখনও দেখছি সেটা আসলে কিন্তু ওপর মহল থেকে আমায় দেওয়া হয়েছে। আর গোটা ব্যাপারটা আপনি নিজেও জানেন। এই কেসে আমার যে বেশ খানিকটা সময় লাগবে সেটা আমি আগেই বলে দিয়েছিলাম। আর পুলিশ যে কেসে... মিস্টার রায় হাত তুলে বিশ্বনাথকে থামিয়ে দিয়ে বলল, বিশ্বনাথবাবু, আপনি শুধু শুধু আমার উপর রাগ করছেন। আমি আপনাকে একবারও বলছি না যে আপনি এই কেসটা ছেড়ে দিয়ে আমার সঙ্গে চলুন। আপনার বেশি সময় লাগবে না। আসলে এমন একটা জায়গায় আমি আটকে গিয়েছি, তাছাড়া যে বাড়ির ভদ্রলোক, মানে যার বাড়িতে ঘটনাটা ঘটেছে, সে আপনাকে চেনে, সেই আপনার কথা বলল। আমার কথা বলল? আমাকে চেনে? তার নাম কি? তার নাম প্রফুল্ল রায়। সে কারণেই তো আমি আপনার কাছে এসেছি। তাছাড়া বুঝতেই পারছেন, ঘটনাস্থল থেকে চলে যাওয়ার পর যদি আপনাকে সেই কেসে ডাকি, তখন তথ্য প্রমাণ অনেক কিছুই আপনি খুঁজে পাবেন না। তখন তো আপনি আমাকেই বলবেন যে আগে থেকে আপনাকে কেন ডাকা হয়নি। কথাটা বলে মিস্টার রায় যেন তাড়াতাড়ি করে নিজের টুপিটা মাথায় ঠিক করলেন। বুঝতে পারলাম শেষের কথাগুলো বলে বিশ্বনাথকে অন্যমনস্ক করে দিয়েছে। বিশ্বনাথ বলল, আচ্ছা বেশ, আপনার কথাটা শুনি। যে ব্যাপারে আপনি আমার কাছে এসেছেন সেই কেসটা আসলে কি? আপনি তো জানেন আমার... বিশ্বনাথের কথা শেষ করতে না দিয়ে মিস্টার রায় বলে উঠলেন, আমার মনে হয় কেসটা আপনার ভালোই লাগবে। বেশি কিছু বলবো না, আপনি গেলেই পুরোটা দেখতে পাবেন। তবে এইটুকু বলে রাখি, একটা চুরি হয়েছে। তবে সাধারণ চুরি যদি হতো তাহলে আলাদা ব্যাপার ছিল। প্রফুল্লবাবুর বাড়ির থেকে একটা দামি সোনার গয়না চুরি হয়েছে। সেটা তার স্ত্রীর। তার স্ত্রী এখন আর বেঁচে নেই। সত্যি বলতে প্রফুল্লবাবু তার বাড়িতে একাই থাকেন, কিন্তু সেই গয়নার দাম নাকি অনেক বেশি, কম করে 20 লক্ষ টাকা, কিংবা তার থেকেও বেশি হতে পারে। বুঝতেই পারছেন, তাই এই ব্যাপারে প্রফুল্লবাবু সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দিয়েছেন। আমি গিয়ে যখন ব্যাপারটা দেখি তখন কিছুই বুঝে উঠতে পারছিলাম না। তখন তিনি আমাকে আপনার কথা বললেন তাকে নাকি আপনি চেনেন। ওই 17 নম্বর বঙ্কিমচন্দ্রের কাছে তার বাড়ি। 17 নম্বর বঙ্কিম স্ট্রিট চেনা চেনা লাগলো। একটু ভেবে বিশ্বনাথ বলল, আচ্ছা সৌরভ, 17 নম্বর বঙ্কিম স্ট্রিটের কাছে আমাদের চেনা বলতে কেউ আছে? এতক্ষণ পরে আমি কথা বলার সুযোগ পেয়ে বললাম, যতদূর মনে পড়ছে একটা কেসের ব্যাপারে আমরা সেখানে একবার গিয়েছিলাম। আরে সেই কেসের ব্যাপারে কিন্তু আমাদের একটা বাড়িতে সেখানে রাতে আশ্রয় নিতে হয়েছিল। তুমি ভুলে যাচ্ছ? হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। প্রফুল্লবাবু বেশ বয়স্ক মানুষ, চোখে চশমা, উচ্চতা 6 ফুটের বেশি, দোহারা চেহারা, একসময় পুলিশের চাকরি করেছেন। এতক্ষণে রায়বাবুর ধরে যেন প্রাণ এলো। তিনি বললেন, আশা করি এবার আপনি ভালোভাবে বুঝতে পারছেন কেন আমি গোটা ব্যাপারটা নিয়ে এত বেশি তাড়াহুড়ো করছি, আর কেন আপনাকে তাড়াতাড়ি ওখানে নিয়ে যেতে চাইছি। পুলিশের ওপর মহলের সঙ্গে তার বেশ হাত রয়েছে বিশ্বনাথবাবু। বিশ্বনাথের মুখে এবার হাসি দেখা গেল। সে বলল, সেটা হওয়াটাই স্বাভাবিক নয় কি? প্রফুল্লবাবু একসময় শুধু পুলিশ নয়, পুলিশের বড় অফিসার ছিলেন। তারপরে কি একটা কারণে যেন হঠাৎ করেই চাকরি ছেড়ে দিয়ে তিনি বাড়িতে বসে যান। রিটায়ার হওয়ার অনেক আগেই তিনি চাকরি ছেড়েছিলেন। এ ব্যাপারটা আমার ঠিক জানা নেই, তবে শুনেছিলাম তিনি আগে এখানে থাকতেন না, অন্য কোথাও থাকতেন। তার স্ত্রী মারা যাওয়ার পর তিনি এখানে এসে থাকতে শুরু করেছিলেন। তবে এখানে এখন তিনি যেখানে আছেন সেখানে তিনি একাই থাকেন। বাড়িতে তিনি তার একটি চাকরের সাথে থাকেন। এখন সমস্যাটা হলো, চাকরটা অনেক দিনের পুরনো। তিনি আগে যেখানে থাকতেন সেখান থেকেই সেই চাকর তার সঙ্গে রয়েছে।
তাই সেই চাকর সোনার গয়না চুরি করেছে সে কথা তিনি কিছুতেই মানতে চাইছেন না। অথচ অদ্ভুতভাবে সে চাকর এখন নিরুদ্দেশ। তাহলে তো ব্যাপারটা স্পষ্ট হয়ে যাচ্ছে, সেই চাকর সোনার গয়না নিয়ে কোথাও পালিয়েছে। ওখানেই তো সমস্যা সৌরভবাবু। এ কথাটা কিন্তু প্রফুল্লবাবু কিছুতেই স্বীকার করতে চাইছেন না। তার মতে তার চাকর ভজহরি এমন কাজ কখনোই করতে পারে না। এত বছর ধরে সে প্রফুল্লবাবুর সঙ্গে রয়েছে, গোটা বাড়িটাই ভজহরির দায়িত্বে থাকে। সমস্ত কিছু সব সময় তার কাছে খোলাই থাকে। এমনকি ঘরের আলমারির চাবি পর্যন্ত কোথায় থাকে সে সমস্ত কিছু ভজহরি জানে। তাই চুরি করে তার পালিয়ে যাওয়ার তো কোনো প্রয়োজনই ছিল না। সে যখন খুশি চাইলেই গয়না সরিয়ে রাখতে পারত। তাছাড়া এতদিন ধরে যে মানুষটা একটা টাকাও চুরি করেনি, সে হঠাৎ করে সোনার গয়না চুরি করতে যাবে কেন? চোখ বন্ধ করে মানুষকে বিশ্বাস করাটা কিন্তু খুব একটা ভালো কাজ নয়, বুঝলেন মিস্টার রায়? হতেই পারে এতদিন পরে হঠাৎ করে ভজহরি চুরি করা প্রয়োজন হয়েছে। সে যাই হোক, চলুন তো ব্যাপারটা দেখে আসি একবার। মিস্টার রায় যেন তৈরি হচ্ছিলেন। আমাদের উঠতে দেখেই তিনি ঘর থেকে বেরিয়ে গেলেন। যাওয়ার সময় বিশ্বনাথ হরিদাকে বলে গেল, হরিদা, আমরা একটু বেরোচ্ছি, ফিরতে কত সময় লাগবে জানি না। তুমি রান্নাবান্না করে যদি দেখো আমাদের ফিরতে দেরি হচ্ছে, তাহলে তুমি আর অপেক্ষা করো না, খেয়ে নিও। বিশ্বনাথের গলা শুনে তাড়াতাড়ি এগিয়ে এসে বলল, তোমরা ফিরলে তারপরে না হয় খাবো দাদাবাবু, একা একা আমি কি আর খেতে পারি? এমনও তো হতে পারে আমরা এবেলা নাও ফিরতে পারি, বা দেরি হলে আমরা বাইরে কোথাও খেয়ে নিতে পারি। এই কথায় হরিদার মুখটা কেমন যেন কালো হয়ে গেল। বিশ্বনাথ সামান্য হেসে বলল, দেরি হবে না। তুমি একটা কাজ করো হরিদা, যদি আমাদের সত্যি দেরি হয় তাহলে তুমি আর দেরি করো না, খেয়ে নিও। ডাক্তার কিন্তু তোমায় বারবার বলে দিয়েছে ঠিকমতো খাওয়া দাওয়া করতে। এমনভাবে শরীর খারাপ বাঁধিয়ে ফেললে কি হবে বলো তো? আমি আর সৌরভ যে তোমার উপর ভরসা করেই থাকি। শুনে হরিদা অদ্ভুতভাবে তাকালো বিশ্বনাথের দিকে। তারপর কিছু না বলে রান্নাঘরের দিকে চলে গেল। আমরা বেরিয়ে এলাম। মিস্টার রায় বললেন, কি ব্যাপার বলুন তো বিশ্বনাথবাবু, আপনার কাজের লোকটা কি কোনো? তেমন কিছু নয়, দুদিন আগে রান্না করতে করতে মাথা ঘুরে পড়ে গিয়েছিল। ডাক্তার চেক আপ করেছে, ভিটামিনের কিছু ওষুধ দিয়েছে। বয়স হচ্ছে তো, তাই একটু আর কি। প্রফুল্ল রায়ের বাড়িতে যেতেই কিন্তু আমরা বুঝতে পারলাম এই বাড়িতে আমরা এর আগেও এসেছি। আর সেই কথাটা মনে পড়ার সঙ্গে সঙ্গে আরও একটা কথা মনে পড়ল। এই বাড়ির পিছনের দিকে একটা পুরনো কুয়ো আছে। আমরা তাড়াতাড়ি বাড়ির ভেতরে ঢুকতেই প্রফুল্ল রায়কে দেখা গেল। তিনি বিশ্বনাথকে দেখতে পেয়ে চিন্তিত মুখে তার দিকে এগিয়ে এসে বললেন, দেখুন তো বিশ্বনাথ বাবু, এ কি একটা ব্যাপার ঘটে গেল বলুন তো? পুলিশের বাড়ি থেকেও আজকাল চুরি! হ্যাঁ, কি দিনকাল পড়লো। তাছাড়া ভজহরিটাও যে কোথায় গেল সেটাও বুঝতে পারছি না। কিন্তু প্রফুল্লবাবু, ভজহরি যে কাজটা করেনি সে ব্যাপারে আপনি এতটা জোর দিয়ে বলছেন কি করে? সে কথা বলে বোঝাতে পারবো না। এককালে তো পুলিশে চাকরি করেছি, তাই মুখ দেখলেই বলে দিতে পারি কার মনে কি আছে। এতদিন ধরে ভজহরিকে দেখছি, এতটা ভুল আমার হবে না। তাছাড়া যে আলমারিতে সোনা দানা টাকা পয়সা থাকে সেই আলমারির চাবি আমি ভজহরির কাছেই রেখেছিলাম। তাকে বাড়িতে রেখে কতদিনই না বাইরে কাটিয়েছি, কখনোই কিছু হয়নি। অথচ এভাবে হঠাৎ করে একটা সোনার গয়না সে চুরি করেই বা পালাবে কেন? এটা ভাবতে একটু অবাক লাগছে না বলুন? ওটার দাম ওই 20 লাখ টাকার কাছাকাছি হবে। কিন্তু বিশ্বনাথ বাবু, তার থেকেও বেশি টাকার জিনিসপত্র আমার বাড়িতেই থাকে। কিন্তু তাহলে আপনার বাড়ির কাজের লোকটি নিরুদ্দেশ হয়ে গেল কেন? আচ্ছা, সেই কি আপনাকে কিছু বলেছিল? না, কিছু বলে যাওয়া তো অনেক দূরের ব্যাপার। কাল রাতেও তার সঙ্গে আমার কথা হলো, তখনও অতি স্বাভাবিকভাবেই কথাবার্তা সে বলল। তারপর সকালে উঠে দেখি এই ব্যাপার, ঘরের দরজা খোলা, ভজহরিও কোথাও নেই। ভজহরিকে খুঁজতে বাইরে বেরিয়েছিলাম, কিন্তু তাকেও কোথাও খুঁজে পাইনি।
তারপরে কি মনে হতে পাশের ঘরে গিয়ে দেখি দরজাটা খোলা, আলমারিটাও খোলা, আর তারপরেই দেখি এই অবস্থা। আসলে গলার হারটা আমার স্ত্রীর, অনেক বছর ধরে সেটা আলমারিতেই তোলা ছিল। কি মনে হতে সেদিন আলমারি খুলে হারটা বার করেছিলাম। তা ভজহরিকে দিয়েই সেটা দোকানেও পাঠিয়েছিলাম পালিশ করার জন্য। পালিশ করে এনে সেটা ওই ঘরের আলমারিতেই রেখেছিলাম। আমার ঘরে আর তোলা হয়নি। তারপরে ভুলে গিয়েছিলাম হারটির কথা। কাল যদি ব্যাপারটা না ঘটতো তাহলে হয়তো মনেই পড়তো না। আরে আমিও কেমন বলুন তো, তখন থেকে আপনাদের দাঁড় করিয়েই রেখেছি। এই আপনারা আগে বসুন, তারপর না হয় বাকি কথা হবে। আর বলছি বিশ্বনাথ বাবু, ভজহরি তো নেই যে আপনাদের একটু চা করে খাওয়াবো, তবে আমি কিন্তু চা করতে পারি। তার প্রয়োজন নেই, আমরা চা খেয়ে এসেছি। এখন কাজের কথায় আসি। সকালে উঠে আপনি ঠিক কি দেখেছিলেন? প্রতিদিন আমার সকালে 6টার আগে ঘুম ভেঙে যায়, এমনটাই আমার অভ্যাস। সকালে ভজহরি আমায় গরম জল দিয়ে যায়। 1 গ্লাস গরম জল খেয়ে তারপর আমি একটু বাইরে যাই, বাড়ির পেছনের দিকে বাগানের কাছে ঘোরাফেরা করি। তারপরে সকালে কাজকর্ম সেরে একেবারে স্নান করে নিই। বাড়ির পেছনেই একটা কল রয়েছে। তারপরে সকালে কখনো খাবার খেয়ে একটু বইপত্র পড়ি। তারপরে একেবারে দুপুরে খাওয়া দাওয়া সেরে দুপুরের ঘুম। বিকেলে একটু হাঁটতে বেরোই, বাড়ি ফিরে আবার বইপত্র, একটু টিভি দেখা, তারপরে খাওয়া দাওয়া সেরে ঘুম। প্রতিদিনেরই এই অভ্যেস। কিন্তু কাল সকালে যখন উঠলাম দেখি ভজহরির কোনো সাড়া শব্দ নেই। আমি ওঠার কিছুক্ষণের মধ্যে সে জল নিয়ে চলে আসে। বিশ্বাস করবেন না বিশ্বনাথ বাবু, আমি যখনই উঠে পড়ি সেটা কেমন করে সে যেন বুঝতেই পেরে যায়। অনেকক্ষণ হয়ে যাওয়ার পর যখন ভজহরি এলো না, তখন আমি তাকে ডাক দিলাম, কিন্তু কোনো সাড়া শব্দই পেলাম না। ঘর থেকে বেরিয়ে এলাম, কিন্তু তাকে কোথাও দেখতে পেলাম না। বেশ অনেকক্ষণ ধরে খুঁজতে খুঁজতে মনে হলো সে হয়তো কোথাও গিয়েছে। বাজার করা থেকে শুরু করে সমস্ত কাজকর্ম সে নিজেই করে, কিন্তু কোথাও গেলে তো সেটা আমায় বলেই যেত সে। অন্তত আমি ঘুম থেকে ওঠা পর্যন্ত অপেক্ষা করত। তাছাড়া ঘরের দরজা এইভাবে খোলা রেখে যাবেই বা কোথায়? এই ব্যাপারগুলো ভেবেই কেমন যেন আমার খটকা লাগলো। বুঝতেই পারছেন বিশ্বনাথ বাবু, এক সময় পুলিশে কাজ করেছি। সঙ্গে সঙ্গে মনের ভেতর পুলিশের ভাবটা মাথাচাড়া দিয়ে উঠল। এই মনে হতে ঘরগুলো পরীক্ষা করতে গিয়ে দেখি ওই ঘরের দরজাটা খোলা আর আলমারিটাও খোলা। আলমারির ভেতর ভালো করে দেখতেই বুঝলাম ভেতরে বাক্সটা আছে, কিন্তু তার মধ্যে সোনার হারটা নেই। আপনি ঘরে ঢুকে আলমারিটা খুলেছিলেন? প্রফুল্ল রায়ের মুখে এবার সামান্য হাসি দেখা গেল। না বিশ্বনাথ বাবু, যেই দেখেছি ঘরের দরজা খোলা আর ভেতরের আলমারিটাও খোলা, তখন আর কিছুই হাত দিয়ে ধরিনি। হ্যাঁ, দরজাটা সামান্য ঠেলে খুলতে হয়েছে, বাকি কোনো কাজই আমি কিন্তু আর হাত দিয়ে করিনি। গ্লাভস আমার বাড়িতে রাখাই থাকে, গ্লাভস পরে বাকি আলমারি এবং বাক্সটা পরীক্ষা করেছি। তাই হাতের ছাপ যদি দরকার হয় তাহলে ওখান থেকেই পাওয়া যাবে। কিন্তু সমস্যা হলো চোরটাকে সেটা না জানলে হাতে ছাপ দিয়েই বা আমরা কি করব? পুলিশের ইনভেস্টিগেশন ধীরে ধীরে উন্নত হচ্ছে। কারুর হাতের ছাপ নিয়ে ভবিষ্যতে আশা করছি যে কোনো একটা ডেটাবেসের সঙ্গে মেলালেই তার হাতের ছাপ বেরিয়ে আসবে। তখন আর কষ্ট করে বাকিদের হাতের ছাপ তুলে তার সঙ্গে মেলাতে হবে না, একবারেই কাজ হয়ে যাবে। এমনটা আমাদের সময় থেকেই ভাবা হচ্ছে, বুঝলে? এতদিনে সেটা ভাবা হয়ে ওঠেনি। তোমাদের এখন বয়স কম, তোমরা যুবক, তোমাদের মাথায় এই সমস্ত থাকবে। কিন্তু আমাদের এই দেশে আইন ব্যবস্থা উন্নতির বদলে কিন্তু অবনতির দিকেই যাচ্ছে বেশি। কি বলেন বিশ্বনাথ বাবু আপনি? এতক্ষণ মিস্টার রায় চুপ করেছিলেন, এবার বললেন, কিন্তু প্রফুল্লবাবু, পুলিশ কিন্তু তার কাজ বেশ ভালোভাবেই করছে। তা হয়তো ঠিক, আবার নাও হতে পারে। তবে এইসব নিয়ে এখন কথা বলার প্রয়োজন নেই। আমার মনে হয় চুরির ব্যাপারটাকে দেখা প্রয়োজন। তা আপনার কি মনে হচ্ছে বিশ্বনাথ বাবু, ওই হাতের ছাপ দিয়ে কি আমরা চোরকে ধরতে পারবো? বিশ্বনাথ কিন্তু সিঁড়ির দিকে তাকিয়েছিল। দোতলা বাড়ি, আমরা একতলায় বসার জায়গায় বসেছিলাম। বিশ্বনাথ বলল, প্রফুল্লবাবু, একবার আমি ওপরে ঘরটা দেখতে চাই, যে ঘরে আপনার গলার হার ছিল সেই ঘরটা। তাছাড়া ভজহরির ঘরটাও আমি একবার দেখতে চাই। বেশ তো, আসুন।
তবে এখনো আমি আপনাদের বলছি, ভজহরি যেই কাজ করেছে তা কিন্তু আমার মনে হয় না। আমার মনে হয় এই কাজ করেছে অন্য কেউ। আমরা প্রফুল্লবাবুর সঙ্গে সিঁড়ি বেয়ে দোতলায় উঠে গেলাম। এখানে বাড়িটার একটু বর্ণনা দেওয়া প্রয়োজন। নিচের দিকে পাশাপাশি দুটো ঘর, এক পাশে ছোট রান্নাঘর আর উল্টো দিকে বাথরুম, সামনে ছোট বসার জায়গা, সিঁড়ির নিচে এখানে একটা জায়গা রয়েছে। সিঁড়ি বেয়ে উপরে উঠলে নিচের মতোই পাশাপাশি দুটো ঘর, সামনের দিকে একটা লম্বা ব্যালকনি, পাশাপাশি দুটো ঘর, তবে শেষের দিকটায় একটা ছোট ঘর রয়েছে। ওই ঘরে এর আগেও আমরা এসেছি। ওখানে রাজ্যের বইপত্রের ঠাসা, তার সঙ্গে চেয়ার টেবিল এবং ছোট্ট একটা বিছানাও আছে। এটা প্রফুল্লবাবুর পড়ার ঘর। পাশাপাশি দুটো ঘর, তার নিচের ঘরের একটাতে ভজহরি থাকে আর অন্যটা স্টোর রুমের মতো ব্যবহার করা হয়। ওপরের দুটো ঘর এবং পড়ার ঘর নিয়ে থাকেন প্রফুল্লবাবু। ওপরের প্রথম ঘর বাদ দিয়ে দ্বিতীয় ঘরের কাছে আসতেই দরজার ছিটকিনি খুলে প্রফুল্লবাবু বললেন, আসুন, এই যে সেই ঘর। ওই দেখুন, আলমারিটা আগের মতোই রয়েছে, তেমনভাবেই রেখেছি। তাছাড়া মিস্টার রায়কে তো দেখিয়েইছি। হ্যাঁ বিশ্বনাথবাবু, আমি দেখেছি। আশ্চর্যের বিষয় হলো আলমারি থেকে কিন্তু অন্য কিছুই চুরি যায়নি। শুধু তাই নয়, সেখান থেকে আর কিছু বের করার চেষ্টা পর্যন্ত করা হয়নি, শুধু হাতটাই নিয়ে গেছে। বিশ্বনাথ এগিয়ে গিয়ে আলমারিটার সামনে দাঁড়ালো। একটা পাল্লা খোলা। সেই খোলা পাল্লা দিয়ে ভালো করে ভেতরটা দেখার চেষ্টা করলো বিশ্বনাথ। একটু পরেই ভেতরের দিকে তাকিয়ে দেখতে দেখতে বলল, আলমারিতে গলার হার ছাড়া আর তো দামি তেমন কিছুই নেই বলে মনে হচ্ছে। সাধারণ কোনো চুরির ব্যাপারে এটা হতে পারে? মানে কোনো চোর এসে চুরি করতে গিয়ে ওই গলার হার পেয়ে গেছে আর সেটা নিয়েই সে পালিয়েছে। এছাড়া আপনার ঘরগুলো তো রাতের বেলাতেও খোলা থাকে, তাই না? নিচের ঘরে দরজা বন্ধই থাকে, কিন্তু বাকি ঘরগুলো খোলাই থাকে। নিচের সদর দরজা বন্ধ থাকলে বাকি ঘর আবার তালা দিয়ে রাখার কি প্রয়োজন আছে বলুন দেখিনি? তাছাড়া এই ঘরে আমি মাঝে মাঝেই আসি, তাই বন্ধ রাখি না। অর্থাৎ চোর যদি একবার বাড়িতে ঢুকতে পারে তাহলে তার পক্ষে বেরিয়ে যাওয়াটা খুব একটা কঠিন কাজ নয়। আচ্ছা, ছাদের ঘর থেকে কি এখানে আসা যায়? অবশ্যই আসা যায়, কিন্তু ছাদের ঘরের দরজাও তো ভেতর থেকে ছিটকিনি দেওয়া থাকে। এই ঘরের দরজা তো আর খোলাও হয় না সব সময়। তাছাড়া একমাত্র যদি ভজহরি ভেতর থেকে দরজা না খুলে দেয় তাহলে বাড়ির ভেতরে আসা কারোর পক্ষে সম্ভব নয়, তাই তো? সে কথা ঠিক, কিন্তু আমার তো মনে হয় না এমন কোনো কাজও করতে পারে বলে। আচ্ছা, ওই গয়নাটা যে দোকানে পালিশ করতে দিয়েছিলেন সেই দোকানটা কোথায়? বাজারের কাছে, সামনের বাজারটায়। ভজহরি দোকানটা ভালোভাবেই চিনত। তাছাড়া ভজহরির কোনো এক দূর সম্পর্কের আত্মীয় বছর দুয়েক আগে শহরে আসে, তখন ওই দোকানেই সে তার কাজের ব্যবস্থা করে দিয়েছিল। তাই ভজহরি মাঝে মাঝে ওদিকে গেলে ওই দোকানের কাছেই যেত। ওই ছেলেটাও ওখানেই থাকে। বিশ্বনাথ উত্তর করল না। ঘর থেকে আমরা বেরিয়ে এলাম। ঘরের দরজায় আবার ছিটকিনি দিয়ে ছাদের দিকে এগিয়ে গেলাম সবাই। দেখলাম ছাদের দরজা খোলাই ছিল। সিঁড়ি দিয়ে ছাদে উঠতেই খোলা আকাশ চোখে পড়ল। দিনের বেলা রোদের আলো চারিদিকে ঝলমল করছে। ছাদের এদিকে ঘুরে বেরিয়ে কি যেন একটা দেখার চেষ্টা করলো বিশ্বনাথ, কিন্তু আমার মনে হলো সে কিছুই খুঁজে পেল না। একসময় বাধ্য হয়েই প্রফুল্লবাবু বললেন, কি বুঝছেন বিশ্বনাথ বাবু? বোঝার মতো কিছুই খুঁজে পাইনি এখনো, তবে আশা করছি কিছু খুঁজে পাওয়া যাবে। আরেকটা প্রশ্ন, কাল রাতে আপনি ভজহরিকে শেষ কখন দেখেছিলেন? আর রাতে কি কোনো শব্দ শুনতে পেয়েছিলেন? রাতের শেষবার খাবার সময় দেখেছিলাম ভজহরিকে। ভজহরি আর আমি একসাথেই ওই বাসার ঘরেই খেতে বসতাম। আমার সমস্ত কিছু দিয়ে তারপর ভজহরি ওখানে খেতে বসতো। একা একা খাওয়ার অভ্যাস আমার কখনোই ছিল না, তাই ভজহরি আর আমি একসাথেই খেতাম। আমি খেয়ে দিয়ে শুয়ে পড়লে ভজহরি কাজকর্ম সেরে দরজা জানলা সব বন্ধ করে দিয়ে ঘুমোতে যায়। কাল নিচের ঘরে সে যখন লাইট বন্ধ করেছে তখনও আমি আমার পড়ার ঘরেই বসে রয়েছি। অর্থাৎ ভজহরি আগে ঘুমাতে গিয়েছিল আর আপনি তারপরে। তার রাতের বেলা কোনো শব্দ পাননি? দেখুন, শব্দ যে পাইনি সে কথা বলবো না, কিন্তু আপনি জানেন যে কাল রাতের দিকে বেশ ঝড় বৃষ্টিও হয়েছিল।
তার মধ্যে যদি কোনো শব্দ পেয়ে থাকি তাহলে তো সেটা। দেখলাম এই কথায় বিশ্বনাথ যেন চমকে উঠল, যেন এই কথাটা তার এতক্ষণ ধরে মনেই পড়েনি। সে তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে যেতে যেতে বলল, মিস্টার রায়, বাগানটা ভালো করে দেখেছেন? বাগানে পায়ের ছাপ কিংবা বাড়ির সামনে যে জায়গাটা রয়েছে সেখানে কোনো পায়ের ছাপ? সেখান দিয়ে তো আমরাও এসেছি বিশ্বনাথবাবু, তার মধ্যে পায়ের ছাপ কি ভালোভাবে বোঝা যাবে? পায়ের ছাপ কার থাকবে বলো তো বিশ্বনাথ? যদি কেউ চুরি করতে আসে তাহলে সে তো চুরি করে চলে যাবে, সেক্ষেত্রে তো সামনের দিকেই থাকবে। সে কোথা থেকে এসেছিল সেটাই তো বোঝা যাচ্ছে না। বাড়ির পেছনের দিকের পাঁচিল টপকেও তো আসতে পারে। বিশ্বনাথ পায়ের ছাপ খুঁজে বেড়ালো বাড়ির পিছনের দিকটা। পিছনে একটা বাগান মতো করা। কাল রাতে ঝড় বৃষ্টি হয়েছিল বেশ, কিন্তু এতটাও নয় যে কাদা হয়ে থাকবে। বিশ্বনাথকে ব্যর্থ হতে হলো। সে কিছুতেই কোনো পায়ের ছাপ কিংবা এমন কিছুই খুঁজে পেল না যা থেকে অপরাধীকে সন্ধান করা যায়। আমরা আবার ফিরে এলাম বারান্দায়। বেশ কিছুক্ষণ চুপ করে বসে থেকে প্রফুল্লবাবু বললেন, দেখুন, আমার চিন্তা নেই, আমার তো আর কেউই নেই। আমি একা, আর আমার বাকি জীবন এভাবেই কাটিয়ে দেওয়ার মতো যথেষ্ট অর্থ আমার কাছে রয়েছে, তাই ওসব নিয়ে আমি ভাবছি না। কিন্তু দুঃখ কোথায় সেটা জানেন? ওটা আমার স্ত্রীর সবচেয়ে পছন্দের গহনা ছিল, তাই ওটা আমার চাই। আর তার সঙ্গে ভজহরির কি হলো সেটাও আমার জানা চাই। কিন্তু আমি এখনো বলছি, ভজহরি কিন্তু এই কাজটা করেনি, তা আমি আপনাকে হলফ করেই বলতে পারি। আর যদি ভজহরি কাজটা করে থাকে, সত্যি যদি দেখা যায় ভজহরি ওই গয়না নিয়ে পালিয়েছে? প্রফুল্লবাবু কিছুক্ষণ চুপ করে থাকেন, তারপর বলেন, তাহলে মানুষের উপর থেকে বিশ্বাস উঠে যাবে। এরপর আর কোনোদিনই তাহলে কাউকে আর বিশ্বাস করতে পারবো না। এর বেশি আর কিছুই হবে না। প্রফুল্লবাবুকে বেশ কিছু সান্ত্বনা দিয়ে আমরা সেখান থেকে বেরিয়ে এলাম। পথে নেমে মিস্টার রায় বললেন, কাজ কিছু হলো? একবার বাড়ির পেছনের কুয়োটা ভালো করে দেখা দরকার ছিল। তোমরা লক্ষ্য করেছিলে কিনা জানি না, বাগানে কিন্তু পায়ের ছাপ ছিল, আর সেই পায়ের ছাপগুলো কিন্তু কাল রাত্রের বলেই মনে হলো। সকালে পায়ের ছাপ হলে সে পায়ের ছাপ টাটকা থাকতো। যে পায়ের ছাপ আমি দেখেছি সেগুলো টাটকা নয়, অন্তত ভোরবেলার দিকের। নিশ্চয়ই প্রফুল্লবাবু বাগানে যাননি। তিনি বাড়ির কাছাকাছি খোঁজাখুঁজি করেছেন। তিনি ঘরেই ছিলেন আর বাগানের দিকে যাননি, সেটাও একবার জানা দরকার। আচ্ছা রায়বাবু, আপনি কুয়োর দিকে যাননি তো? না, আমি সেদিকে যাইনি। কিন্তু তাহলে পায়ের ছাপ এলো কোথা থেকে? বিশ্বনাথ গম্ভীর মুখে চুপ করে রইল। সে কিছু একটা গভীরভাবে ভেবে চলেছে তা বুঝতে পারছিলাম, তবে এই মুহূর্তে তার মুখ খোলা যাবে না সেটাও আমি জানি। দুপুরে আমরা বাড়ি ফিরেছি দেখে সবচেয়ে বেশি খুশি হয়েছিল বোধহয় হরিদা। দুপুরের খাওয়া দাওয়া সেরে একটু ঘুমিয়ে নিয়ে সন্ধ্যের দিকে যখন বিশ্বনাথের ঘরে গেলাম, তখন দেখি সে টেবিলের কাছে বসে গভীরভাবে কিছু একটা ভেবে চলেছে। একবার গলা খাঁকরানি দিয়ে বললাম, এই কি ব্যাপার, এমন গভীরভাবে কি ভাবতে শুরু করলে? বিশ্বনাথ আমার দিকে না তাকিয়েই বলল, আচ্ছা সৌরভ, প্রফুল্লবাবুর বাড়ির আলমারিতে যে সোনার গয়নাটা ঠিক ওই বাক্সের মধ্যেই আছে, সে কথাটা কে কে জানত? এমন একটা প্রশ্নের জন্য আমি মোটেই প্রস্তুত ছিলাম না, তাই খানিকটা সময় লাগলো ভাবতে। তারপর বললাম, সেটা তো রায়বাবু জানতেন, আর তাছাড়া ভজহরি নিজেও জানতো। হ্যাঁ, আর যদি প্রফুল্লবাবু কাউকে বলে থাকেন তবে সেও জানতো, কিন্তু আমার মনে হয় না ওই গলার হাড়ের কথা তিনি কাউকে বলে থাকবেন, কারণ তিনি তো নিজেই বলেছেন তিনি ভুলে গিয়েছিলেন। তোমার মনে হচ্ছে না তুমি কিছু একটা ভুলে যাচ্ছ? ভুলে গেছি? কিন্তু কি ভুলে গেছি? মানে তুমি কি বলতে চাইছো বলো তো? আমি তো তোমার কথার মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছি না। বুঝতে পারছো, সবই বুঝতে পারছো, কিন্তু আমি যেভাবে ব্যাপারটাকে ভাবছি তুমি ঠিক সেভাবে ব্যাপারটাকে ভাবতে পারছো না, তাই এই সমস্যাটা হচ্ছে। এবার আমার একটু রাগ হলো। বললাম, আহা, কেন হেয়ালি করছো বলো তো? তুমি যে এই কেসটার কিছু একটা ধরতে পেরেছো সেটা আমি দুপুরেই বুঝতে পেরেছিলাম, কিন্তু সেই ব্যাপারটা কি?
আর ওই বাগানের কাছে পায়ের ছাপ নিয়ে তুমি অতটা ভাবছো কেন? তুমি তো জানো সৌরভ, আমি ওই হাতের ছাপ আর পায়ের ছাপ নিয়ে একসময় বিস্তর পড়াশোনা করেছি। তাই সামান্য কিছু হাতের কিংবা পায়ের ছাপ থেকে অনেক কিছুই অনুমান করার খানিকটা আমি চেষ্টা করি। এখানেও আমি একটা অনুমান করেছি, শুনবে? আমি ফাঁকা চেয়ারটায় বসে বললাম, বলো শুনি। বাগানের দিকে অর্থাৎ ওই কুয়োর দিকে দুটো পায়ের ছাপ রয়েছে, কিন্তু ফিরে আসার সময় পায়ের ছাপ সবগুলো স্পষ্টভাবে নেই। তাই বলা যাচ্ছে না দুটো পায়ের ছাপই ফিরেছে নাকি পায়ের ছাপগুলো অন্যদিকে চলে গিয়েছে। যাওয়ার পায়ের ছাপের সঙ্গে আসার পায়ের ছাপগুলো একাকার হয়ে যাওয়ায় এমনটা হয়েছে। তবে দুটো পায়ের ছাপ যে এর মধ্যে রয়েছে সেটা পরিষ্কার বোঝা যায়। তার মানে তুমি বলতে চাইছো সেদিন রাতে, অর্থাৎ যেদিন রায়বাবুর বাড়ি থেকে ওই সোনার গয়না চুরি হয়েছে, সেদিন দুজন ওই বাগানে গিয়েছিল রাতের বেলা। কিন্তু কেন? সেটাই তো প্রশ্ন। যদি চোর ওই আলমারির সোনার হাড় চুরি করতে আসে, তাহলে সে ওই কুয়োর কাছে গিয়েছিল কেন? আর দ্বিতীয় বিষয়টি হলো, চোর কি তাহলে একজন নাকি দুজন? আমার কিন্তু একটা সন্দেহ হচ্ছে, ভজহরি এই সমস্ত কিছুর সঙ্গে জড়িত নয় তো? বাইরে থেকে ধরো কেউ একজন এসেছিল আর তারপর ঘরের দরজা খুলে দিয়েছিল ভজহরি, তারপর দুজন মিলে সেখান থেকে চুরি করে বেরিয়েছে। কোনো কারণে হয়তো তারা ওই ওখানে অর্থাৎ ওই বাগানের দিকে গিয়েছিল, কিংবা বাগানের পাঁচিল টপকে পালিয়ে যাওয়াটাও তো সম্ভব। কাল রাতে প্রবল ঝড় বৃষ্টি হয়েছিল, তাই বলাই বাহুল্য তার মধ্যে পথে কেউ থাকবে না। তাহলে যে ওই রাস্তা দিয়ে বাড়িতে ঢুকতে পারে, সে বাগানের দিক থেকে ঢুকতে যাবে কেন? আর যদি তাই হয়, তাহলে দুজনে এসেছিল নাকি ভজহরি? কথা বলতে বলতে বিশ্বনাথ চুপ করে গেল। তারপর আমায় বলল, আচ্ছা, রায়বাবু বলেছিল না ভজহরি একজনকে এই শহরে এনেছিল এবং সে ওই বাজারের সোনার দোকানটাতে কাজ করত? হ্যাঁ হ্যাঁ, মনে আছে। কিন্তু তুমি কি ভাবছো? আমাদের একবার ওখানে যাওয়াটা প্রয়োজন। সেই ছেলেটিকে যদি পাওয়া যায়, তাহলে অন্তত তার কাছ থেকে ভজহরির ব্যাপারে কোনো তথ্য পাওয়া গেলেও যেতে পারে। যেহেতু সে ভজহরির গ্রাম থেকেই এসেছে, তাই তার ব্যাপারে কিছু না কিছু তো জানা যাবে। না না, এখন তো আর সেখানে যাওয়া সম্ভব হবে বলে মনে হয় না। এখন বাজারের দিকে আশা করি দোকানপাট সবই বন্ধ হয়ে গিয়েছে। আকাশের অবস্থাটা দেখেছো? আকাশের অবস্থা ভালো ছিল না। বিকেল হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে চারপাশটা একেবারে অন্ধকার হয়ে এসেছে। আকাশে কালো মেঘ জমাট বেঁধে রয়েছে। বিশ্বনাথ এখন আর বেরোনোর ইচ্ছে প্রকাশ করল না। তবে কাল সকালে যে আমরা প্রথমেই ওই বাজারের সোনার দোকানে যাব, সেটা আর বলে দেওয়ার অপেক্ষা রাখে না। তবে আমার মাথায় তখন ঘুরছিল অন্য কিছু। পায়ের ছাপ কার? ভজহরির? আর তার সঙ্গে অন্যজন কে? সেদিন রাতে বিশ্বনাথ যেন কার সঙ্গে কথা বলছিল। আমি আমার ঘরে থাকলেও তার কথা শুনতে পাচ্ছিলাম। আমার একটা নতুন লেখার ব্যাপারে আমি কিছুদিন ধরেই সময় বের করার চেষ্টা করছিলাম। আজ ভেবেছিলাম রাত্রের দিকে খাওয়া দাওয়ার পর বেশ কিছুক্ষণ লিখব, কিন্তু গোটা কেসের ব্যাপারটা মাথার মধ্যেই ঘুরছিল বলে আমি মন বসাতে পারছিলাম না। তখনই শুনতে পেলাম পাশের ঘর থেকে বিশ্বনাথের গলা। বিশ্বনাথ বলছে, আমি তো আপনাকে বলেছিলাম যে এমন কিছু একটা আমি সন্দেহ করছি, কিন্তু ভজহরিকে না পাওয়া গেলে তো কিছুই সম্ভব নয়। ওই হাতের ছাপগুলো আপনি নিয়েছেন তো? দেখুন, যাই হোক না কেন, আমার মনে হয় গলার হার বাড়ি থেকে বাইরে যায়নি। যাই হোক না কেন, ভজহরিকে কেন জানি না আমিও পুরোপুরি সন্দেহ করতে পারছি না। ওই বাড়িতে আমি এর আগেও গিয়েছিলাম, ভজহরির সঙ্গে আমারও দেখা হয়েছে। এ চুরি সে করতে পারে বলে আমার মনে হয় না। আপনি একটা কাজ করুন, বাড়ির উপরে নজর রাখুন, দেখুন আশেপাশে কাউকে দেখা যায় নাকি। যদি দেখা যায়, তাহলে একটা সম্ভাবনা থেকেই যাচ্ছে যে তাহলে বাড়িতে কিছু আছে। আর বিশ্বনাথের গলা শুনতে পেলাম না। মনে মনে ভাবতে লাগলাম, বিশ্বনাথ কি নিজেও তাহলে ভজহরিকে অপরাধ ভাবছে না? যদি সেটাই হয়, তাহলে বিশ্বনাথ আসলে কার কথা ভাবছে? তাহলে কি দ্বিতীয় পায়ের ছাপ যার,
তার কথাই ভাবছে। মনের মধ্যে অনেকগুলো চিন্তা একসঙ্গে চলতে লাগলো। বিশ্বনাথ কি সত্যিই আমার কাছ থেকে কিছু লুকিয়ে রাখছে? যদি লুকিয়ে রাখে তাহলে সেটা কি? বিশ্বনাথ কি ভাবছে? এটা ওটা ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছিলাম তা মনে নেই। পরদিন সকালে দরজায় ধাক্কা শুনে ঘুমটা ভাঙল। বাইরে থেকে হরিদা বলল, ছোট দাদা বাবু, ও ছোট দাদা বাবু, ছোট দাদা বাবু, উঠে পড়ো উঠে পড়ো, বড় দাদা বাবু কোথায় যেন যাবে, তোমায় ডাকলো। কথাটা শুনে সঙ্গে সঙ্গে উঠে পড়লাম। তাড়াতাড়ি উঠে দেখি ঘড়িতে প্রায় 9টা বেজে গেছে। এত দেরি হয়ে গেল। কাল রাতের দিকে বৃষ্টি হয়েছিল, হয়তো সেই জন্যেই ঘুমটা ভালো হয়েছে। তাড়াতাড়ি উঠে তৈরি হয়ে নিতেই দেখি বিশ্বনাথ তৈরি হয়ে রয়েছে। আমি আসতেই হরিদা চা দিয়ে গেল। চা খেতে খেতে বিশ্বনাথ জানালো আমরা প্রথমে যাব থানায়, তারপর সেখান থেকে মিস্টার রায়কে নিয়ে যাব ওই সোনার দোকানে, তারপর সেখান থেকে আবার যাব রায়বাবুর বাড়িতে। কিন্তু মিস্টার রায় কেন? মানে মিস্টার রায়কে নিয়ে গেলে কি তোমার সুবিধে হবে? সে কথা নয়, মিস্টার রায়কে নিয়ে যাওয়া যে প্রয়োজন সেটা তুমি গেলেই বুঝতে পারবে। আরও একটা ব্যাপার রয়েছে এর মধ্যে। কাল রাতে একটা ব্যাপার জানা গিয়েছে। কাল সন্ধ্যের দিকে প্রফুল্লবাবুর বাড়ির আশেপাশে একজনকে ঘুরতে দেখা গিয়েছে। তবে আশেপাশে অনেকগুলো বাড়িঘর থাকার জন্য সেভাবে কিছু জানা যায়নি। ব্যাপারটা হতে পারে সে অন্য কোনো বাড়িতে এসেছিল, কিংবা অনেক সময় ঠিকানা খুঁজতে গিয়ে পথ হারিয়ে ফেলে ওভাবে ঘোরাঘুরি করে, এটাও তেমন বিষয়। তবে তার ঘোরাঘুরিটা স্বাভাবিক ছিল না। পাশের একটি চায়ের দোকানের একজন লোক ব্যাপারটা পুলিশকে জানিয়েছে। কিন্তু রায়বাবুর বাড়ির ওপরে কেউ নজর রাখবে কেন? যদি তার বাড়ি থেকে সোনার হার চুরি যায় তবে চোর তো এখন অনেক দূরে পালাবে, তাই না? আবার সে ফিরে ওই বাড়ির কাছাকাছি যাবে কেন? বিশ্বনাথের মুখে চিন্তা দেখা গেল। বলল, আমিও সেটাই ভাবছি সৌরভ। আমি এখনও এটাই বুঝতে পারছি না যে কেন ব্যাপারটা এমন হচ্ছে। গোটা তদন্তের ব্যাপারটা এলোমেলো হয়ে যাচ্ছে ওই একটা কারণে। অপরাধী যদি সত্যিই প্রফুল্লবাবুর বাড়ির ওপরে আবার নজর রাখে, তাহলে তার আসল কারণ কি? আমাদের থানায় যেতে হলো না। তার আগেই মিস্টার রায় পুলিশের জিপ নিয়ে চলে এলেন। তার জিপে করেই আমরা গেলাম প্রফুল্ল রায়ের বাড়ির কাছাকাছি সেই বাজারে সোনার দোকানের কাছে। সোনার দোকানের লোকটি পুলিশ দেখে বেশ ভয় পেয়ে গেল। দোকানে গিয়ে ঢুকতেই লোকটা হাত জোর করে বলল, কি ব্যাপার স্যার, আপনি এ সময় আমার দোকানে? উত্তরটা দিল বিশ্বনাথ, আপনার দোকানে একটি ছেলে কাজ করছে। বয়স কত হবে তা ঠিক বলতে পারবো না, তবে এখানকার একজন তাকে এই দোকানে কাজ দিয়েছিল। যে দিয়েছিল তার নাম ভজহরি, প্রাক্তন পুলিশ অফিসার প্রফুল্ল রায়ের বাড়ির কাজের লোক। আরে আপনি কি বলছেন স্যার? আমি নিজেই তো তাকে কাল থেকে খুঁজছি, কাল থেকে তাকে দেখতেই পাচ্ছি না। এ কথায় আমি, বিশ্বনাথ, এমনকি মিস্টার রায় পর্যন্ত কেমন যেন অবাক হয়ে গেলাম। বিশ্বনাথ বলল, মানে তাকে খুঁজে পাচ্ছেন না মানে? আর বলবেন না, আমার দোকানে সে বেশ কিছুদিন ধরে কাজ করলো। আমি ভালোবেসে তাকে থাকার জায়গাও দিলাম। আমার এই দোকানের পাশে যে ওই বাইরের দিকে একটি ঘর আছে, সে ঘরটা ওকে দিয়েছিলাম। ওখানে দোকানের কিছু মেশিনপত্র আগে থাকতো, তা ওটাই ওকে পরিষ্কার করে থাকতে দিলাম। কিন্তু কাল সকালে দোকানে এসে দেখি দোকান বন্ধ। ও সকাল সকাল দোকান খুলে ফেলতো। তারপর আমার দোকানে দুজন কর্মচারী আসে, তারপর আমি আসি। কিন্তু কাল এসে দেখি এই ব্যাপার। দোকানের কর্মচারীরা কাল দেরি করে এসেছে, তবে তারা দেরি করে আসবে সে কথা আগের দিনই বলে গিয়েছিল। সকালের দিকে কর্মচারীদের কাজ খুব একটা থাকে না, দুপুরের সময় থেকে তাদের কাজ শুরু হয়। আমার কাছে দোকানের ডুপ্লিকেট চাবি ছিল, তবে দোকানের সামনের দরজা সে খুলতে পারলেও ভিতরের কাচের দরজা সে খুলতে পারতো না। সামনের দরজা খুলে সে সামনাটা ঝাড়পুছ করতো,
রাস্তার কাছে জল দিয়ে রাখতো। তারপর মিস্ত্রিরা এসে দোকান খুলতো। কাল দেখি সব কিছুই বন্ধ। তার ঘরে গেলাম, দেখলাম ঘরের দরজা বাইরে থেকে বন্ধ, সে কোথাও নেই। প্রথমে ভাবলাম দোকান থেকে কিছু হয়তো চুরি করে পালিয়েছে। তারপর দেখলাম না, সব কিছুই বন্ধ রয়েছে। বাকি দোকানের চাবি তার কাছে ছিল না। কিন্তু এমন একটা ব্যাপার হয়ে গেছে, অথচ আপনি এখনো পুলিশকে খবর দেননি। পুলিশের ঝামেলা কে পড়তে চায় বলুন তো? আমরা ব্যবসায়ী মানুষ, আমাদের সময় দাম আছে। পুলিশের ঝামেলায় পড়ে মানে তো বেকার বেকার এই গাদা সময় নষ্ট। তাছাড়া আমার তো কোনো ক্ষতি হয়নি। সে গেছে গেছে, তাতে আমার কি? পুলিশের ঝামেলায় পড়ার ইচ্ছে কারোরই থাকে না, কিন্তু যদি তার কোনো ক্ষতি হয়ে যায় তখন কিন্তু দায় আপনার ওপরই পড়বে, কারণ সে আপনার এখানেই থাকতো। এ তো অন্যায় স্যার, আমি তো কিছুই করিনি। একটা ছেলে আমার কাছে সাহায্য চাইলো, আমি তাকে দোকানে রাখলাম, খেতে পড়তে দিলাম, হাত খরচও দিলাম। তার বিনিময়ে 5-4 মাস খেটে এটা ওটা করে, দরকার হলে আপনি আমার মিস্ত্রির সঙ্গে কথা বলে নিন। দিনেশ, সুরেশ, ইধার আও। বিশ্বনাথ কিন্তু ওদের সঙ্গে কথা বলল না। মিস্টার রায়কে ওদের সঙ্গে কথা বলতে বলে সে দোকানদারের সঙ্গে কিছু কথা বলতে লাগলো। দোকানদারকে একপাশে নিয়ে গিয়ে অনেকক্ষণ ধরে কথাবার্তা বলার পর সে চলে এলো। আমি দাঁড়িয়ে দেখলাম মিস্টার রায় ওদের দুজনকে ওই ছেলেটির ব্যাপারে জিজ্ঞাসা করছে। একটু পরেই বিশ্বনাথ ফিরে আসছে দেখে মিস্টার রায় বললেন, ছেলেটার ব্যাপারে খুব বেশি কিছু কেউ জানে না, তবে হ্যাঁ, খারাপ কিছু কিংবা দোকান থেকে কিছু চুরি করবার এমন কোনো প্রবণতা তার মধ্যে নেই। তাছাড়া খারাপ কোনো কথাবার্তা বা তেমন কিছু মনে হয়েছে এমনটাও নয়। কিন্তু মিস্টার রায় ছেলেটা নিরুদ্দেশ, আর আমার এখন কিন্তু অন্যরকম একটা সন্দেহ হচ্ছে। আমার সন্দেহ হচ্ছে। বিশ্বনাথ কিছু বলার আগেই আমি বললাম, এই আমার কিন্তু মনে হচ্ছে ওই যে দুটো পায়ের ছাপ আমরা দেখেছিলাম ওটা ওদের। বড় অদ্ভুত ব্যাপার। ছেলেটা যদি পালিয়ে কোথাও যেতে হতো তাহলে তার ব্যাগপত্র, জামা কাপড় সব নিয়ে যেত। সব কিছুই এখানে রেখেছে, অথচ। কথাটা শুনে বিশ্বনাথ তার ঘরে চলে গেল, তার সঙ্গে আমিও গেলাম। ঘরের ভেতর আতিপাতি করে খোঁজ করা হলো, কিন্তু তেমন কিছুই পাওয়া গেল না। কয়েকটা জামা কাপড়, শোয়ার মতো একটা জায়গা, তাছাড়া আর কিছুই নেই। কিন্তু সব কিছু রেখে সে চলে গেল কোথায়? আমার কিন্তু অন্য সন্দেহ হচ্ছে বিশ্বনাথবাবু। এই ভজহরির মতো এই ছেলেটাও নিরুদ্দেশ হয়ে গেল না তো? তাদের কোনো ক্ষতি হয়নি তো? বিশ্বনাথ চুপ করে রইল, কোনো কথা বলল না। একটু পরেই ইশারায় আমাদেরকে ওখান থেকে বেরিয়ে আসতে বলল। তারপরে আমরা প্রফুল্লবাবুর বাড়িতে গিয়ে পৌঁছলাম। বিশ্বনাথ প্রফুল্লবাবুকে দোকানের ছেলেটির ব্যাপারে সব কথা বলল। সব কথা শুনে প্রফুল্লবাবু বেশ অবাক হয়েই বললেন, সে কি বলছেন? ওই ছেলেটিও নিরুদ্দেশ? ভজহরি বাজারে গেলে তার সঙ্গে কথাবার্তা বলতো। আমার বাড়িতে ছেলেটা আর একবারও আসেনি, ওই শুধু প্রথমবারই যা এসেছিল। প্রথমবার মানে? প্রথমবার যখন ওই ছেলেটি শহরে আসে তখন সে এখানে এসেছিল ভজহরির কাছে। তারপর ভজহরি তাকে নিয়ে যায় ওই দোকানে, কিন্তু তারপরে সে আর কখনোই এখানে আসেনি। আচ্ছা, আপনাদের এই কুয়োটা, মানে ওই যে পরিত্যক্ত কুয়ো, তার তলায় জল আছে? হঠাৎ করে এমন একটা প্রশ্নে প্রফুল্লবাবু বেশ একটু অবাক হয়ে গিয়েছিল। ওই কুয়োটা অনেকদিন ধরেই পরিত্যক্ত, অনেক বছর ধরেই বলতে পারে। জল জমে আছে কিনা ঠিক জানি না, কারণ ওখানে জঞ্জাল জমে আছে। আচ্ছা মিস্টার রায়, এমন কাউকে জোগাড় করতে পারবেন যে ওই কুয়োর ভেতরে নামতে পারে? সে না হয় জোগাড় করে দেব, কিন্তু ওই কুয়োর ভেতরে নামার কি প্রয়োজন হলো হঠাৎ করে? আপনি তো খুঁজছিলেন প্রফুল্লবাবুর সেই গলার হার, তাহলে হঠাৎ করে কুয়োতে চলে গেলেন কেন? আমার কেন জানি না মনে হচ্ছে প্রফুল্লবাবুর স্ত্রীর 20 লাখ টাকার গলার হারের সঙ্গে সেই কুয়োর কোনো না কোনো সম্পর্ক আছে। তার মানে আপনি বলতে চাইছেন ওই কুয়োর মধ্যে সেটা আছে? কিন্তু আপনার এমনটা ভাবার কারণই বা কি? মিস্টার রায়, আপনাকে যে কথা বললাম তা তৈরি করে রাখুন, আর আজ রাতে পুলিশের পাহারা আবার রাখুন। আমার মনে হয় আজ রাতে সে আসবে।
কে আসবে? আপনি রাতের বেলা কোনোভাবেই ঘরের দরজা জানলা কোনো কিছুই খুলবেন না, যাতে বাইরে থেকে কেউ বুঝতে না পারে আপনি জেগে আছেন। যদি খুলেও রাখেন তাহলেও ঘর অন্ধকার করে রাখবেন। আরও কিছু কথা প্রফুল্ল রায়কে আমরা বলে বেরিয়ে এলাম। পথে ফেরার সময় মিস্টার রায় শুধু বললেন, বিশ্বনাথবাবু, গলার হার আমরা খুঁজে পাবো তো? বিশ্বনাথ কিছু না বলে চুপ করে রইল। বাড়িতে ফিরে কেসের ব্যাপারে আর একটাও কথা সে বলল না, বরং মনে হলো সে বেশ ফুরফুরে মেজাজেই রয়েছে। খেতে বসে হরিদার সঙ্গে রান্না নিয়ে বেশ কিছুক্ষণ কথাবার্তা করল। হরিদার রান্না করা মাছের ঝোলের প্রশংসাও করল। আমি বুঝতে পারছিলাম আজ রাতেই কেস সলভ হয়ে যেতে পারে, আর তাই সে এমন ব্যবহার করছে। আমি ওর এই ভাবটা বেশ ভালো করেই জানি, তাই বললাম, আচ্ছা তোমার কি মনে হয় বলো তো, গলার হার কোথায় আছে? বিশ্বনাথ মাছের কাঁটা বেছে মাছের একটা টুকরো মুখে দিয়ে বলল, মাটির তলায় আছে। এটাই কেসের ব্যাপারে বিশ্বনাথের সঙ্গে আমার শেষ কথা। তারপরে সে একটাও কথা বলল না। অন্তত সেদিন তার সঙ্গে কেসের ব্যাপারে আর কোনো কথাই বলা হলো না। পরদিন সকালে মিস্টার রায়ের টেলিফোন পেয়ে আমরা প্রফুল্লবাবুর বাড়িতে গিয়ে পৌঁছলাম। দেখলাম প্রফুল্লবাবুর মনটা বেশ খুশি খুশি। আমরা ঢুকতেই তিনি বললেন, সত্যি বিশ্বনাথ বাবু, আমি মিস্টার রায়কে আপনার কথা বলে যে ভুল করিনি সে কথা আমি আবারও বুঝতে পারলাম। আগের বারও আপনি আমার বাড়িতে রাতের বেলা থেকে একটা কেসের সমাধান করেছিলেন, এবারও আবার রাতের বেলাটা এই প্রয়োজন হলো। কিন্তু আপনি কি করে বুঝলেন যে সে আজই আসবে? আজ না এলেও দুদিন পরে সে নিশ্চয়ই আসতো, তাকে আসতেই হতো। যে কারণে সেই শহর ছাড়বে বলে ঠিক করেছিল সেটা না নিয়ে তো এখান থেকে যেতে পারে না। কিন্তু ভজহরির ব্যাপারটা আমি সত্যি আশা করতে পারিনি। এই কথায় প্রফুল্লবাবুর মুখটা কেমন যেন হয়ে গেল। আমি বললাম, আরে ব্যাপারটা কি হয়েছে? সেই হার কি পাওয়া গেছে? প্রফুল্লবাবু উঠে গেলেন একটা বাক্স নিয়ে। সেই বাক্সটা খুলতেই বাক্সের ভেতর থেকে ঝলমল করে দেখা দিল একটা গলার হার। সেই হাড়ে বেশ কিছু মূল্যবান পাথর বসানো। আমি দেখতে দেখতে অবাক হয়ে বললাম, আপনি ভুল করছেন রায়বাবু, এই গলার হারের দাম কখনোই 20 লাখ টাকা হতে পারে না, আরও বেশি হবে। তাছাড়া আগেকার সোনার দাম এমনিতেই অনেক বেশি। আর ফেরত পেয়ে আমি যে খুশি হইনি সে কথা বলবো না, কিন্তু ভজহরির যে এমন একটা অবস্থা হবে তা আমি বুঝতে পারিনি। বিশ্বনাথবাবু, আপনি ঠিকই আন্দাজ করেছিলেন। আমার মনে হয়েছিল দুটো পায়ের ছাপ একই দিকে গিয়েছে, অথচ ফিরে এসেছে একটা। অন্তত এলোমেলো পায়ের ছাপের মধ্যে সেটুকুই আমি ধারণা করতে পেরেছিলাম। আর তারপরে অপরাধীর এখানে ফিরে আসার চেষ্টাটাই আমাকে বুঝিয়ে দেয় গলার হার এখানেই আছে। তাহলে ভজহরি গেল কোথায়? ওই কুয়োর মধ্যে। বিশ্বনাথের কথা শুনে আমি অবাক হয়ে বললাম, হ্যাঁ, ভজহরি কুয়োর মধ্যে ছিল কেন? তুমি এখনো বুঝতে পারলে না সৌরভ? সেদিন রাতে আসলে ব্যাপারটা এরকম হয়েছিল। যে ছেলেটিকে ভজহরি ওই সোনার দোকানে কাজে লাগিয়েছিল সে কোনোভাবে জানতে পেরেছিল ওই সোনার হাড়ের কথা। এমনিতেই প্রফুল্লবাবু বলেছেন ভজহরির হাতে তিনি ওই হাড়টা পাঠিয়েছিলেন ওই দোকানে। প্রফুল্লবাবু ভজহরিকে এতটাই বিশ্বাস করতেন যে তাকে দিয়েই পাঠিয়েছিলেন। ভজহরি যেই ছেলেটিকে ওই সোনার দোকানে ঢুকিয়েছিল সেই ছেলেটির নাম হলো গোবিন্দ। গোবিন্দ ভজহরির গ্রামের ছেলে। গোবিন্দ প্রথমে হয়তো এমনটা ভাবেনি, কিন্তু পরে সে সেখান থেকে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সেই কারণে সেদিন রাতে সে জামা কাপড় এমনকি ব্যাগপত্র সমস্ত কিছু রেখেই বেরিয়ে এসেছিল সেই ঝড় বৃষ্টির রাতে। আমার মনে হয় ভজহরিকে সমস্ত কথাই বলেছিল, কিংবা এমনটা হতে পারে কোনোভাবে ভজহরির কাছে এসে ভজহরিকে ঘুমের ওষুধ খাইয়ে বা অন্য কোনো উপায়ে তাকে সামান্য সময়ের জন্য বিমুড়া করে ওপরের ঘরে চলে যায়। ভজহরির কাছ থেকে সে সমস্ত কিছুই জেনেছিল। তারপরে গলার হার নিয়ে নিচে চলে আসার সময় ভজহরি তাকে দেখতে পায়।
ভজহরি চিৎকার করেনি, কারণ চিৎকার করলে প্রফুল্লবাবু উঠে পড়বে এবং তাতে ভজহরি ও ছেলেটির দুজনেরই বিপদ বাড়বে। তাই সে তাকে থামানোর জন্য বোধহয় বাগানের দিকে এসেছিল, কিন্তু সুযোগ বুঝে ছেলেটি হয়তো ভজহরিকে ধাক্কা দেয় এবং ভজহরি পড়ে যাওয়ার আগে ওই হাড় নিয়ে পড়ে গিয়েছিল। ঝড় বৃষ্টির জন্য ভজহরি যদি চিৎকার করে প্রফুল্লবাবুকে ডেকেও থাকে, তাহলে তা প্রফুল্লবাবু জানতে পারেনি। তার মানে এই কারণেই ওই ছেলেটা আবার ফিরে এসেছিল এই বাড়ির কাছে, আর আপনি সেই কারণেই সন্দেহ করেছিলেন যে সে আবার কাল রাতে আসবে। ছেলেটি এতদিন ধরে সোনার দোকানে কাজ করেছে, সে সেখান থেকে কিচ্ছু চুরি করেনি। সে তককে তককে ছিল বড় কোনো একটা দাও মারার জন্য। মিস্ত্রিদের সঙ্গে কথা বলে আমি জানতে পেরেছি ওই সোনার হারের ব্যাপারে নাকি বেশ কিছু প্রশ্ন করেছিল গোবিন্দ। এমনকি দামি সোনার গয়নার ব্যাপারে সে বারবার তার দাম জানতে চাইত। এটা থেকে আমি সন্দেহ করেছিলাম গোবিন্দর সেই হারটির ওপর লোভ করেছে, আর এখন তো সেটা ধরা পড়েই গেছে। ভজহরি বড্ড সহজ সরল, বুঝলেন তো বিশ্বনাথ বাবু। তেমনটা না হলে এমন কিছুই হতো না। সে নিজে ছেলেটিকে ভালোর জন্য কাজের জোগাড় করে দিল, আর সেই নাকি চুরি করতে এসে ভজহরিকে। ছেলেটি স্বীকার করেছে যে সে ভজহরিকে ধাক্কা দিতে চায়নি। ভজহরি তার হাত থেকে সোনার গয়নাটা কেড়ে নিতে গিয়ে ঝড় বৃষ্টির মধ্যে পা পিছলে ওই কুয়োতে পড়ে যায়। সে ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে গিয়েছিল। প্রফুল্লবাবু বেশ খুশি হয়েছিল গয়না পাওয়ার জন্য, তবে তার মনে ভজহরির জন্য একটু দুঃখ ছিল। বিশ্বনাথ বাবু, আপনাকে শুধু ধন্যবাদ বলেই ক্ষান্ত করব না। আপনার পুরস্কার আপনি ঠিকই পেয়ে যাবেন, তবে আজ আর সেটা সম্ভব হচ্ছে না। আমার বাড়ির জন্য একটা কাজের লোক প্রথমে দেখতে হবে, তারপরে আমি আপনার দিকটাও দেখব। বিশ্বনাথ আর কিছু বলল না। পুলিশের গাড়িতে আমরা বেরিয়ে এলাম। পথে নেমে শুধু একবার বিশ্বনাথ বলল, সব মানুষ যে সমান নয় সে কথা বোঝাই যায় দেখলে। যে সাহায্য করেছিল, যাকে কাজ দিয়েছিল, নিজের কাছে রেখেছিল, ভজহরি তার জন্য নিজের জীবন পর্যন্ত দিয়ে দিল। এদিকে গোবিন্দকে ভজহরি সাহায্য করেছিল, তাকে কাজের ব্যবস্থা করে দিয়েছিল, অথচ সে লোভে পড়ে ভজহরিকেই হত্যা করল। জেনে শুনে হোক আর অনিচ্ছাতেই হোক, হত্যার শাস্তি তো হবেই, তাই না মিস্টার রায়? উত্তর দিলেন না, শুধুই মাথা নাড়লেন মিস্টার রায়।